প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সরাসরি আয়োজন ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড হেলথ জংশনে। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আমি আছি ডাক্তার শাহেদ ইমরান। আমরা একটি সংক্রামক ব্যাধি, যেটি করোনা ভাইরাস বলছি, নোভেল করোনা ভাইরাস, রোগটির নাম কোভিড-19। এই সংক্রামক ব্যাধি নিয়ে আমরা খুব বেশি আতঙ্কিত, কিন্তু দর্শক, আমরা কি জানি অসংক্রামক ব্যাধিও রয়েছে যেটি আমাদেরকে নীরবে ক্ষতিগ্রস্ত করছে এবং আমাদের জীবনকে কিন্তু আসলে পরিবার এবং আমাদের যে প্রজন্ম থেকে প্রজন্মে যে ক্ষতির যে কারণ, সে কারণটাও কিন্তু একটি বড় সমস্যা। কোন রোগটি সেই ক্ষতিটি করছে সেটি আমাদের কিন্তু জানা প্রয়োজন। দর্শক, আমরা সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। গতকাল 14 নভেম্বর গিয়েছে বিশ্ব ডায়াবেটিস দিবস। এই বিশ্ব ডায়াবেটিস দিবস নিয়ে আমরা অনেক গতকালকে কথা শুনেছি, আজকেও আমরা ঠিক একইভাবে আলোচনায় আনবো। বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আজকে এবারের প্রতিপাদ্য এবং একই সাথে এই ডায়াবেটিস রোগের ভয়াবহতা এবং এর থেকে সুরক্ষার কি উপায় রয়েছে, এইটি আজকের প্রতিপাদ্য এবং আজকের বিষয়, আলোচনার বিষয়। দর্শক মণ্ডলী, আমাদের সাথে আজকে এই বিষয়ে আলোচনা করবার জন্য দেশের স্বনামখ্যাত দুজন বিশেষজ্ঞ অতিথি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা সরাসরি তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আপনাদেরকে, এবং আপনারা জানেন যে আমাদের এই অনুষ্ঠানটি সরাসরি প্রচারিত হয় আপনাদের জন্য। আপনারা সরাসরি এই এটিএন বাংলার স্ক্রলে দেখানো নম্বরে ফোন করে যুক্ত হতে পারবেন, আপনাদের বিশেষজ্ঞের সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন। দর্শক, আমাদের সাথে আছেন এটিএন বাংলার স্টুডিওতে এই মুহূর্তে ডাক্তার শাহজাদা সেলিম, সহযোগী অধ্যাপক, হরমোন ও ডায়াবেটিস বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। ডাক্তার শাহজাদা সেলিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি এটিএন বাংলায়। ধন্যবাদ আপনাকে এবং সকল শ্রোতাকে। দর্শক মণ্ডলী, আমরা সারা পৃথিবীতে একজন জগৎ বিখ্যাত চিকিৎসক বাংলাদেশি আমরা সবাই জানি, এমনই একজন অভিভাবক চিকিৎসককে আমরা আমাদের সাথে যুক্ত করতে পেরেছি আজকে আছেন আমাদের সাথে অনলাইনে অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ফারুক পাঠান, সভাপতি বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি এবং বারডেমের অধ্যাপক হিসেবে কাজ করছেন। অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ফারুক পাঠান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন স্যার? ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে প্রোগ্রামের জন্য। ধন্যবাদ স্যার। দর্শক, আমরা আজকের আলোচনার বিষয় যে ডায়াবেটিসের ভয়াবহতা এবং একই সাথে সুরক্ষার উপায়টি কি, সে বিষয় নিয়ে আজকে আলোচনা থাকবে পুরো অনুষ্ঠান জুড়ে। আপনারা প্রশ্ন করতে পারেন। তার আগে দর্শক, আমরা এই করোনা নিয়ে সর্বশেষ যেই প্রতিবেদনটি, যে আপডেটটি এটিএন বাংলা, সেটি আমরা শুনে আসি। গত 24 ঘন্টায় দেশে আরো 14 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 6173 জনে। মৃত ব্যক্তিদের মধ্যে 10 জন পুরুষ আর 4 জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন সর্বোচ্চ 8 জন। সবশেষ 11,795টি নমুনা পরীক্ষায় 1,531 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 12.98%। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 4,30,496 জন। গত 24 ঘন্টায় 1,462 জন সহ মোট সুস্থ হয়েছেন 3,47,849। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 80.80%। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। দর্শক মণ্ডলী, জানতে পারলেন যে করোনার সর্বশেষ পরিস্থিতি কি। আমরা আজকে আলোচনা করছি ডায়াবেটিসের ভয়াবহতা এবং সুরক্ষা নিয়ে। আমরা প্রথমেই ডাক্তার শাহজাদা সেলিম, আপনার কাছে যদি আমরা এমনটি প্রশ্নটি আমাদের যদি থাকে, যে যেমন গতকালকে আমাদের বিশ্ব ডায়াবেটিস দিবস গিয়েছে 2020 সালে, এই করোনাকালীন দুর্যোগের সময় এই দিবসটির আসলে প্রতিপাদ্য কি বা কোন প্রেক্ষাপটে আপনারা এটিকে পালন করছেন? জি, ধন্যবাদ আপনাকে। আসলে সারা পৃথিবী কিন্তু একটা ক্রান্তিকাল পার করছে কোভিড-19 মহামারীর কারণে। কিন্তু আমি একটা জিনিস মনে করিয়ে দিতে চাই সকলকে, 2012 সনে কিন্তু ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন প্রথম উদ্যোগ নেয় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা তার সাথে তাল মিলিয়ে সারা বিশ্বব্যাপী ডায়াবেটিসকে মহামারী রোগ হিসাবে ঘোষণা করে, এবং সেই ঘোষণা কিন্তু বলবৎ আছে, কারণ এর ভয়াবহতা কিন্তু রয়ে গেছে। সারা পৃথিবীর সামগ্রিক যে স্বাস্থ্য খাতে খরচ হয় আমাদের দেশে একটু কম, কারণ আমাদের এখন ওই কাঠামোটা ওভাবে তৈরি হয় না, ধীরে ধীরে তৈরি হচ্ছে। কিন্তু যেখানে স্বাস্থ্য কাঠামো অনেক ভালো, সেখানেও কিন্তু টোটাল স্বাস্থ্য খাতের খরচের 10% ডায়াবেটিসের জন্য চলে যাচ্ছে। তাহলে মানুষের জীবন, অর্থনীতিকে এইভাবে আস্তে পিষ্টে বেঁধে ফেলেছে। তাহলে এই ক্রান্তিকাল হলেও কিন্তু ডায়াবেটিস দিবস পালিতই হচ্ছে। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন যেটা ঠিক করে, সেটা হলো নার্সেস মেক ডিফারেন্স। জি, এটা আসলে ঠিক যখন সার্ভিস ডেলিভারি হচ্ছে তখনকার ডিফারেন্সটা বোঝাচ্ছে, কারণ ডায়াবেটিস চিকিৎসা কিন্তু চিকিৎসাটা সার্বিক, এবং এটা একজন রোগীকে আজকে যদি শনাক্ত হন, যতদিন বেঁচে থাকবে ততদিন চলবে। তাহলে এরকম একটা চিকিৎসা দেওয়ার জন্য একজন ডাক্তার যেমন প্রথমত কাজটি করবেন, কিন্তু এতে চিকিৎসা ব্যবস্থাপনা, খাদ্য ব্যবস্থাপনা, শারীরিক শ্রম, ওষুধ, ইনসুলিন নিলে ইনসুলিনের সমন্বয়, হাইপোগ্লাইসিমিয়া হলে কি করবেন, ইনসুলিন টেকনিক এবং গ্লুকোমিটার ব্যবহার টেকনিক, এত কিছু বোঝাতে হবে।
তার জন্য একজন ডায়াবেটিস এডুকেটর নামে কাউকে একজন দরকার। সারা পৃথিবীব্যাপী দেখা গেছে যে নার্সরা এই কাজটা ভালো পারে, যদিও আমাদের এখানে এটাকে এইভাবে আমরা ব্যবহার করতে পারছি না। এই দিবসের এই প্রতিপাদ্য বিষয় কিন্তু অনেকগুলো দেশ যারা এইগুলো এই কাজে লাগাতে পারছে না তাদেরকে উৎসাহিত করবে ডায়াবেটিস এডুকেটরকে নিয়োগ দেওয়ার জন্য। জি, খুব চমৎকার একটি তথ্য দিলেন যে দর্শক মণ্ডলী আপনারা শুনছেন যে আজকে যে ডায়াবেটিস নিয়ে যে কথাটি ডক্টর শাহজাদা সেলিম বললেন যে ডায়াবেটিস শিক্ষাটি কিন্তু বড় বিষয়, এবং এই বিষয়ে যারা সেবা দেন তাদের এই বিষয়ে জানা খুব বেশি প্রয়োজন, এবং একই সাথে যারা রোগী তাদেরও কিন্তু শিক্ষার প্রয়োজন আছে। এই বিষয়ে ডক্টর শাহজাদা সেলিমের কাছে আমরা আরও তথ্য নেব। আমাদের এই পর্যায়ে অনলাইনে আছেন অতিথি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ফারুক পাঠান। স্যার, আপনার কাছে একটু আসতে চাই। আমরা জানি যে ডায়াবেটিস একটি ভয়াবহ রোগ, অনেকেই আমরা এই ব্যাপারে অসচেতন এবং অনেকেই জানিও না যে আমরা ডায়াবেটিসে ভুগছি। আমাদের বাংলাদেশে যদি শতাংশের বিবেচনায় বলা হয় 8% অনেকেই বলেন যে ভুগছেন এই ডায়াবেটিস রোগে, কিন্তু অনেকেই যেহেতু আমরা জানি না যে ডায়াবেটিস রোগে আসলে কতজন ভুগছি, নীরবেই নীরব ঘাতক হিসেবে কাজ করছে এবং নীরবে আমাদের ক্ষতি করছে, স্বাস্থ্য ঝুঁকি বাড়াচ্ছে। করোনাকালীন সময়ে আসলে ডায়াবেটিসের আক্রান্ত রোগীর যে সমস্যাগুলো রয়েছে এগুলো নিয়ে যদি আপনি স্যার কিছুটা বলেন আমাদের দর্শকদের জন্য। ধন্যবাদ। আপনি যে কথাটা বললেন যে অনেকে জানে না, বলা হয়ে থাকে যে 50% ডায়াবেটিস রোগী জানে না তাদের ডায়াবেটিস আছে, কারণ তাদের বেশিরভাগ ক্ষেত্রে অ্যাসিম্পটোমেটিক, তাদের কোনো লক্ষণ থাকে না এবং ডাক্তার কাছে যায় না। কারণ ডাক্তার যায় না বলে একটা বিরাট অংশ দেখা গেছে যে যখন ডাক্তার কাছে আসেন কিছু না কিছু কমপ্লিকেশন নিয়ে কিন্তু আসেন, এবং কমপ্লিকেশন হওয়া মানে তো এখান থেকে আর রক্ষা করার উপায় নাই। ডক্টর সেলিম বলেছে যে 10% হেলথ কস্ট কিন্তু আমার ডায়াবেটিস ফিল্ডে কাজ করে। যেটা ডায়াবেটিস সাথে নন ডায়াবেটিস চিন্তা করে থাকি আমরা, যদি ধরে নেন আমেরিকান স্ট্যাটিস্টিক্সে নন ডায়াবেটিস দিতে প্রতি ইয়ারলি খরচ যদি $1,000 হয়, ডায়াবেটিস হওয়া মানে হলো তার ইয়ারলি খরচ $2,000। যখন একটা কমপ্লিকেশন যখন আসে এই খরচটা আপনার $4,000 হয়ে গেল। যদি সেকেন্ড কমপ্লিকেশন আসে সেটা $8,000 হয়ে গেল, তাহলে একটা খরচ কিন্তু পাচ্ছে। সো তাই না, আমার লাইফ এক্সপেক্টেন্সি কিন্তু কমে যাচ্ছে। এটা কিছু বলতে চাচ্ছি যে টাইপ 1 টাইপ 2 দুইটাতেই খাটে, কারণ আমাদের দেশে টাইপ 2 সংখ্যা কিন্তু অনেক বেশি, এতে সিস্টেমেটিক কেস কিন্তু অনেক বেশি। আপনি যে প্রশ্নটা করলেন যে ক্রান্তিকালে কি করবো এটারা, জি স্যার, এই বিষয়টি নিয়ে স্যার আমি আরো বিস্তারিত একটু জানবো। স্যার, আমাদের সাথে একজন সম্মানিত দর্শক আছেন, আমরা তার প্রশ্নটি নিয়ে আপনার কাছে এই বিষয়ে জানবো। স্যার, দর্শক কে আছেন আমাদের সাথে, নাম বলে প্রশ্নটি করুন। জি, আমি মোহাম্মদ শফিউল্লাহ কারার। জি, আমার আম্মার বয়স 80 বছর। জি, বলুন ভাই, আপনার সমস্যাটি কি ওনার? আমার আম্মার বয়স 80 বছর। জি জি, তার ডায়াবেটিস আছে। রক্তের ক্রিয়েটিনিন 1.5। জি, রক্তের ক্রিয়েটিনিন 1.5। উনি বিভিন্ন ধরনের ট্যাবলেট খায়, জি, কিন্তু ওনার ডায়াবেটিসটা কমতেছে না। আচ্ছা, ডায়াবেটিস কমছে না, এটাই তো সমস্যা, এই তো। জি, ধন্যবাদ। আমি তো বলি সকালে খাওয়ার আগে খালি পেটে থাকে 8। জি, হ্যাঁ, খালি পেটে 8 থাকে। খাবার পরে কত থাকে? খাবার পরে কত থাকে? পরে সেটা 16 এবং 18 হয়ে যায়। 16 এবং 18 আছে। ধন্যবাদ দর্শক, আমরা আপনার সমস্যাটি বুঝতে পেরেছি। এই বিষয়ে নিশ্চয়ই আমাদের সাথে কথা বলছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ফারুক পাঠান, দেশের স্বনামখ্যাত একজন ডায়াবেটিস এবং হরমোন বিশেষজ্ঞ। স্যার যেটি বলছিলেন, আমরা যদি দর্শকের প্রশ্নটির উত্তর দিয়ে তারপরে আমরা যদি সেই বিষয়ে আলোচনায় আসি। স্যার, আপনি নিশ্চয়ই আমাদের দর্শকের প্রশ্নটি শুনতে পেরেছেন। হ্যাঁ, শুনতে পেরেছি। দর্শকের প্রশ্নটা উত্তর দিচ্ছি। 80 বছর বয়সে একজন ডায়াবেটিস রোগী, কিন্তু তার টার্গেট অফ ব্লাড সুগার কিন্তু একটা ইয়ং বয়সে ডায়াবেটিস রোগীর মতো না। এটা বয়স ভিত্তিক, তার কোমরবিড কন্ডিশন কি কি আছে, শারীরিক আর্থিক সমস্যা আছে, সবকিছু মিলে লাইফ এক্সপেক্টেন্সি মিলে কি আমরা এক একটা রোগীর জন্য এক একটা টার্গেট ফিক্স করে থাকি। 80 বছর বয়সে ফাস্টিং 8 এবং খাওয়ার পরে 10 থেকে 11 থাকলে কিন্তু আমরা খুশি হই, এবং 3 মাসের যে গড় হিসাব 7.5% হলে আমরা কিন্তু যথেষ্ট আমরা মূলত ওনার সুগার কন্ট্রোল আছে। এটা করতে হবে যে সুগার আপনি দেখতে হবে, শুধু ফাস্টিং দেখলে হবে না, নাস্তা খাওয়ার 2 ঘন্টা পরে, দুপুরে খাওয়ার 2 ঘন্টা পরে, রাতে খাওয়ার 2 ঘন্টা পরে সবই দেখতে হবে। 3 মাসের গড় হিসাবটাও দেখতে হবে। যদি দেখি বেশি আছে, সেক্ষেত্রে আমার যে খাবার বড়ি যদি দিচ্ছেন, খাবার বড়ি চেঞ্জ করে ইনসুলিন দিয়ে সুগার নিয়ন্ত্রণ করাটা এবং রাখাটা খুব ইম্পর্টেন্ট। তাহলে যে কমপ্লিকেশন উনি কিডনির সমস্যা ভুগতেছেন, ক্রিয়েটিন 1.5, তাহলে এটাকে যে জায়গায় আছে সেই জায়গায় থাকবে,
কিন্তু যেটা হয়ে গেছে অলরেডি সেটা কিন্তু আমি নির্মূল করতে পারবো না, স্বাভাবিক করতে পারবো না। তাছাড়া অন্যান্য যে কমোড কন্ডিশন আছে, হাইপার টেনশন থাকে, ব্লাড প্রেশার থাকে, এটাকে কন্ট্রোল করতে হবে। তারপর এনিমিয়া থাকলে এনিমিয়া কন্ট্রোল করতে হবে, ইনফেকশন থাকলে ইনফেকশন কন্ট্রোল করতে হবে। অনেকগুলো বিষয় আছে কিডনি ফাংশনটাকে ঠিক রাখার জন্য, অর্থাৎ প্রগ্রেসটাকে রোধ করার জন্য। এতে ডায়াবেটিস কন্ট্রোল, ব্লাড প্রেশার কন্ট্রোল, এনিমিয়া কন্ট্রোল, ইনফেকশন কন্ট্রোল, অবস্ট্রাকশন কন্ট্রোল, খাওয়া কিছু বেঁচে খাওয়া, এডুকেশন লেভেল দেখা, অনেক কিছু বিষয় আছে। সেটা আমরা যারা এন্ডোক্রাইনোলজিস্ট বা ডায়াবেটোলজিস্ট অথবা ইচ্ছা করলে আপনি একজন কিডনি স্পেশালিস্ট সাথে কথা বলে আপনি আপনার ট্রিটমেন্টটা ঠিক করবেন। শুধু ডায়াবেটিসকে টার্গেট করলে হবে না, এখানে সবকিছুকে টার্গেট করতে হবে যদি আমি ফার্দার প্রিভেনশন করতে চাই, প্রগ্রেস রোধ করতে চাই কিডনি ফাংশনটাকে নিয়ে। জি জি ধন্যবাদ দর্শক। আপনি নিশ্চয়ই আপনার মায়ের জন্য যে সমস্যাটি নিয়ে প্রশ্ন করলেন, আমাদের অধ্যাপক ডাক্তার ফারুক পাঠান খুব চমৎকার করে আপনাকে কিন্তু বুঝিয়ে দিলেন যে আসলে কি করণীয় রয়েছে এখন আপনার সাথে। স্যার, আপনি যে বিষয়টি নিয়ে বলছিলেন যে করোনা কালে আসলে ডায়াবেটিস রোগীদের কি ঝুঁকি, যারা বাসায় আছেন জি কিন্তু করোনা আক্রান্ত হননি, যে ডায়াবেটিস রোগী, তাদের আমাদের উপদেশ হলো যে ডায়াবেটিস ভালো কন্ট্রোল রাখতে হবে আপনি বাসায়। তার জন্য যে নিয়মগুলি আছে আপনি অবশ্যই জানেন। খাদ্য যেটা আমরা বলে থাকি ব্যালেন্স ফুড, সুষম খাদ্য, এটা ফলো করবেন। 3 ঘন্টা পর পর 6 বেলা খাবার ডিসিপ্লিন মানবেন। এখানে 6 বেলা খাবার রেগুলার হাঁটার চেষ্টা করবেন, কমপক্ষে আধা ঘন্টা। ঘরের ভিতরে হাঁটতে পারেন, ছাদে হাঁটতে পারেন, বারান্দা হাঁটতে পারেন, উঠান থাকলে উঠানে হাঁটতে পারেন, অথবা ঘরে এক কোণা থেকে আরেক কোণা আপনি হাঁটতে শুরু করেন, আধা ঘন্টা একই টাইমে হাঁটেন। এটা বলে লাইফস্টাইল ঠিক রাখবেন। ওষুধপত্র যা খাচ্ছেন কন্টিনিউ করবেন এবং রেগুলার ব্লাড সুগার পরীক্ষা করবেন, করে দরকার লাগলে সুগার আপ ডাউন করলে আপনি ইনসুলিনের পরিমাণ, খাওয়ার বডি পরিমাণ আপ ডাউন করতে হবে। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। স্ট্রেস থেকে কিন্তু আপনি অ্যাভয়েড করতে হবে এবং অন্যান্য যে শিষ্টাচারগুলি আছে কোভিড-19 অ্যাটাক যাতে না হয় সেগুলিকে মানবেন। যেমন আপনি মাস্ক পরা, ফেস মাস্ক পরাটি ইম্পর্টেন্ট, হাত ঘন ঘন হাত ধোয়া, হাত না ধুয়ে কখনো মুখে হাত দিবেন না, অন্যের থেকে দূরে থাকবেন, কমপক্ষে 6 হাত বা আমরা বলে 3 ফিট 4 ফিট দূরে থাকার চেষ্টা করবেন। এগুলি মানে চলবেন এবং বাইরে যাওয়ার থেকে আপনি দ্রুত থাকবেন। যদি আপনার কোনো ডাক্তারের পরামর্শ দিতে হয় সেটা আপনি চেষ্টা করবেন অনলাইনে যাওয়ার জন্য, খুব যে নেহায় জরুরি না হলে আপনি যাওয়ার চেষ্টা করবেন, যেগুলো বাসার জন্য। আর যারা হসপিটালে আছেন তাদের জন্য তো আবার ট্রিটমেন্ট আমরা অন্যভাবে করে থাকি, সেটা খেয়াল রাখবেন। খাবার বড়ির মাধ্যমে করতে পারে, যদি মাইল্ড অ্যাটাক কারো হয়ে থাকে তা মাইল্ড অ্যাটাক বাসার আমরা যে ওষুধপত্র খাচ্ছেন সুগার কন্ট্রোল রাখলে কোনো প্রবলেম নাই। মডারেট অ্যাটাক যদি হয়, নিউমোনিয়া হয়, হাইপোক্সিয়া হয়, ক্রিটিক্যাল ইল হয়, অথবা এজ বেশি আছে, সেক্ষেত্রে যদি আপনার আলাদা কমিউনিটি কন্ডিশন আছে সেখানে হসপিটালে ভর্তি হওয়াটাই বেটার এবং সেক্ষেত্রে খাবার বড়িতে কন্ট্রোল না থাকে ইনসুলিন যাওয়াটাই। জি স্যার, আপনার এই বিষয়ে আরো প্রশ্ন আছে। আমাদের দর্শকের একজন সম্মানিত দর্শক আছেন, কে আছেন আমাদের সাথে? আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বেলাল আহমেদ বলছিলাম। জি ভাই, আপনার সমস্যাটি বলুন। আমার সমস্যা হচ্ছে আমি ডায়াবেটিস রোগী। জি। আমার বয়স হচ্ছে 41 বছর। জি। আমার রক্তের গ্লুকোজ হচ্ছে অভুক্ত অবস্থায় 4.4। জি। আর খাবার পর হচ্ছে 6.7। জি। আর HB1 হচ্ছে গড় 5.8। 5.8। জি। আর HCR আছে 1.0। 1.0। জি। কোলেস্টেরল 344। আচ্ছা আচ্ছা। আর ওষুধ দিচ্ছে ডায়েটা 1, খাবার আগে একটা। জি। আর কোলেস্টেরল 28 এখন আমি কি করব? আসলে ওষুধগুলো কন্টিনিউ করব না করব না? আপনার ওজন কত একটু বলবেন আমাদের? আমার ওজন হচ্ছে 57 কেজি। 57 কেজি। জি, ধন্যবাদ দর্শক। এই প্রশ্নের উত্তরটি আমি নেব। ডক্টর শাহজাদা সেলিম, আপনি এই প্রশ্নের উত্তরটি দেবেন। তার আগে আমরা অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ফারুক পাঠান স্যার, আপনার কাছে আপনি যে বিষয়টি খুব গুরুত্ব সহকারে বলছিলেন যে জীবনযাত্রার মান বা জীবিকা বা সবকিছু মিলিয়ে আমাদের যাপিত জীবনে কিছু পরিবর্তন বা আমাদেরকে যেভাবে সুনির্দিষ্টভাবে পালনীয় যে বিষয়গুলো সেগুলো কিন্তু আপনি বলছিলেন। খাদ্য ব্যবস্থাপনা ডায়াবেটিস রোগীদের জন্য কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটি আপনার আলোচনাতে আমরা বুঝতে পারলাম। ডায়াবেটিস রোগীদের আসলে কি ধরনের খাদ্য ব্যবস্থাপনা হওয়া উচিত বলে আপনি মনে করেন? আবার এটা একটা স্বাভাবিক একটা কনফিউশন রয়ে গেছে, সাধারণ মানুষের ভিতরে আছে, ডায়াবেটিস রোগীদের ভিতরে আছে। জি। ডায়েট মানে ডায়েট কন্ট্রোল নয়, কিন্তু ডায়াবেটিস রোগী চিন্তা করতে থাকে ডায়েট কন্ট্রোল। আসলে ডায়েট মানে ব্যালেন্স ডায়েট। এটা কিন্তু সবার জন্য প্রযোজ্য। ডায়াবেটিস হলেও ব্যালেন্স ডায়েট, ডায়াবেটিস না হলেও ব্যালেন্স ডায়েট। অর্থাৎ হাইট, ওয়েট, কোমোরবিড কন্ডিশন চিন্তা করে প্রত্যেক মানুষের একটা ব্যালেন্স ডায়েট থাকতে হবে, যেটা সুষম খাদ্য। আমরা কিন্তু 3-4 ক্লাস স্বাস্থ্য বিজ্ঞান বইতে পড়ে আসছি, কিন্তু এটা আমরা এক্সপ্লেন করতে পারি, বুঝতেও পারি না। কিন্তু সবার জন্য প্রযোজ্য, প্রত্যেক মানুষের জন্য। কিন্তু এই ব্যালেন্স ডায়েট থেকে ডায়াবেটিস রোগী যারা আছেন, তফাৎটা শুধু হলো মাইনাস রিফাইন সুগার। রিফাইন সুগার বাদ দিয়ে বাকি খাবার কিন্তু ব্যালেন্স ডায়েট, ডায়াবেটিস হলেও যা, ডায়াবেটিস না হলেও তাই। 2 নম্বর হলো
এই যে ব্যালেন্স ডায়েটটার কথা বলা হলো, এটাকে বিন্যাস করা, জি। এটাকে 5 ভাগে ভাগ করা। 3টা মেইন খাবার খাবেন, মাঝখানে 3টা হালকা খাবার খাবেন, জি। এবং ডিসিপ্লিন শব্দটা কিন্তু এখানে যোগ হয়েছে প্রফেসর ইব্রাহিমের জেনাতে। আপনি যান মার্টিন হসপিটাল, প্রতিটি গায়ে কিন্তু লেখা ডিসিপ্লিন, ওনার মনোগ্রামে কিন্তু ডিসিপ্লিন। অর্থাৎ ডিসিপ্লিন ছাড়া ডায়াবেটিস কন্ট্রোল কখনো সম্ভব না। অর্থাৎ যে খাবারটা আমাকে বরাদ্দ করা হয়েছে টাইম মতো খাবো, 3 ঘন্টা পর পর খাবো, যে টাইমে যে পরিমাণ আছে একই পরিমাণ রাখবো, 6 বেলা খাবো, তাতে সুগার আপ ডাউন করবে না, আমার ওষুধের পরিমাণ ঠিক থাকবে, হাইপোগ্লাইসেমিয়া হবে না, হাইও হবে না। এতে ডায়েটটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। এখানে যে WHO যে আমাকে যে নির্দেশনা দিয়েছে ব্যালেন্স ডায়েটের, এটা অন্যদের বেলা যা আমার ডায়াবেটিস বেলাও তাই, শুধু মাইনাস সুগারটা বাদ দিয়ে। এবং এটা খুব ইম্পর্টেন্ট, যদি আমি চিন্তা করি খাবার বড়ি বা ইনসুলিন দিয়ে সুগার কন্ট্রোল কখনো হবে না। ডাক্তার যতই ভালো ডাক্তার আপনি দেখেন না কেন, কখনো কন্ট্রোল হবে না যদি আমি ফাউন্ডেশন ঠিক না রাখি। একটা বিল্ডিং যদি তুলতে যান, বিল্ডিং এর মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট কোনটা? ফাউন্ডেশন। জি। যত ভালো ফাউন্ডেশন দিবেন অতই বিল্ডিং মজবুত হবে, টেকসই হবে। এখানেও তাই ডায়াবেটিস চিকিৎসার ফাউন্ডেশন হলো লাইফস্টাইল। লাইফস্টাইলে একটা পার্ট হলো সুষম খাদ্য খাবার, সেটা ডিসিপ্লিন হিসাবে। তারপর সেকেন্ড পয়েন্ট হলো আমার হলো ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা, এটাও ডিসিপ্লিন, একই টাইমে করা এবং একই ডিউরেশন নিয়ে করা। এই দুটা ডিসিপ্লিন দিয়ে আমরা মানি। যে ওষুধ দেই না কেন সুগার কন্ট্রোল করা সম্ভব, যে ইনসুলিন দেই না কেন সুগার কন্ট্রোল করা সম্ভব। না হলে তখন পরিবর্তন করতে হয়। কিন্তু আমি ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাদ দিয়ে ডায়েট পুরো না করে আমি ওষুধের মাধ্যমে কখনো সুগার কন্ট্রোল রাখতে পারবো না। কন্ট্রোলে রাখা যাবে না, অর্থাৎ জীবনকেও সেভাবে মানিয়ে নিতে হবে এবং একটি বিশেষ পদ্ধতি এবং ব্যবস্থাপনার মধ্যে আসলে এ ধরনের রোগীগুলোকে থাকার খুব জরুরি। ধন্যবাদ স্যার আপনাকে, আপনি এই পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সাথে আছেন। আমরা আবার আসবো আপনার কাছে আলোচনায়। তার আগে দর্শকের একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটি নিয়ে আমরা ডক্টর শাহজাদ সেলিমের কাছে যাব। পূর্বেও একটি প্রশ্ন আছে। জি দর্শক, কে আছেন আমাদের সাথে? নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম মোহাম্মদ শামসুল ইসলাম, বয়স 67 বছর। জি আমার সমস্যা হলো যে আমি যে ডায়াবেটিস মাপাইছি, জি সকালবেলা 6:30 হয়েছে, আর আজকে খাওয়ার পর, নাস্তা খাওয়ার পর 7.6। জি। মানে এটা কি ডায়াবেটিসের আলামত নাকি, এটা জানার জন্য। আপনার বয়স 67 বললেন, ওজন কত? ওজন হলো আপনার 67 কেজি। 67 কেজি। জি ধন্যবাদ দর্শক, আমরা নিশ্চয়ই এই বিষয়ে আপনি শুনতে থাকুন আমাদের এই অনুষ্ঠানটি, আপনার এই সমস্যা নিয়ে আলোচনা করব। প্রথম যে দর্শকটি প্রশ্ন করলেন স্যার, আপনি যদি একটু বলেন। এখানে ওনার যেটা হয়েছে যে ওই বয়সে একজন মানুষের জন্য রক্তের গ্লুকোজ যা আছে একদম নিচের দিকে, কিন্তু সারা পৃথিবীর রিকমেন্ডেশন অনুসারে খালি পেটে 4.4 নিচে নামা যাবে না। উনি কিন্তু 4.4 পৌঁছে গেছেন। সেই ক্ষেত্রে যে ওষুধটি আছে ওটার ক্ষেত্রে চেঞ্জ করে ওনার মেটফরমিন জাতীয় একটা ওষুধ খাওয়া উচিত হবে। জি। তাহলে ওনার অনেকগুলো সমস্যা, যেহেতু টাইপ 2 ডায়াবেটিস, ইনসুলিন রেজিস্ট্যান্স আছেই, তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্স কমালে ব্লাড সুগার অনেক ভালো থাকবে আশা করা যায়। এবং আমাদের যেটা মনে হয়েছে উনি কিন্তু জীবনযাপন পদ্ধতির অনেকটা উন্নতি করতে পেরেছে ধরে নেওয়া যায়। সেই ক্ষেত্রে তার ক্ষেত্রে খুব বেশি রক্তের গ্লুকোজ কমানোর জন্য ওষুধ দরকার নেই। মেটফরমিন জাতীয় ওষুধ একাই ওনার ক্ষেত্রে অনেকগুলো ভালো কাজ করবে, কিন্তু একই সাথে কোলেস্টেরলের অবস্থা কিন্তু ভালো নয়। সেই ক্ষেত্রে একটু লিপিড লোয়ারিং ড্রাগ, টেরোবাস্টাটিন অথবা রোসোবাস্টাটিন, যে কোনো একটা খেতে হবে। তাহলে খাদ্য তালিকা, শারীরিক শ্রম এবং এই দুইটা ওষুধ খেলে আমার মনে হয় প্রথম দর্শক যদি ফোন করেছিলেন তার ক্ষেত্রে যথেষ্ট সুবিধা হবে। অর্থাৎ এবং মুখে খাওয়ার ওষুধের ক্ষেত্রে যেটি বললেন যে ওরামের জাতীয় ওষুধ যদি দিয়ে শুরু করলে তার যথেষ্ট ওনার জন্য এটুকুই। উনি যেটা খাচ্ছে সেটা কিন্তু অনেক বেশি পাওয়ারফুল ওনার জন্য এই ক্ষেত্রে। কিন্তু যে কোনো ওষুধই ডায়াবেটিসের ক্ষেত্রে আজকে যা শুরু করা হলো এটাই কিন্তু আজীবন চলবে তা না, কারণ ওই ওষুধ বাড়তে থাকবে, তারপর এক সময় ইনসুলিন লাগবে, সেটা পর্যায়ক্রমে আসতে থাকবে হয়তো যদি প্রয়োজন হয়। তাহলে দর্শক আপনি বুঝতে পেরেছেন নিশ্চয়ই আপনার এই মুহূর্তে কি ওষুধ দরকার, এটি ডক্টর শাহজাদ সেলিম বললেন। দ্বিতীয় দর্শক যিনি প্রশ্ন করছেন, উনি দ্বিতীয় দর্শকের যদি শারীরিক কোনো লক্ষণ না থাকে যেটা ডায়াবেটিস হওয়ার মতো, তাহলে কিন্তু 67 বছর বয়সে উনি কিন্তু বেশ ভালোই আছেন। তবুও যেহেতু বাংলাদেশের আমরা খুব বেশি ঝুঁকিতে নিয়ে বসবাস করি, এখন উনি বছরে একবার শুধু HbA1c টেস্ট করলেই হবে। তার আগ পর্যন্ত উনি যদি আদর্শ ওনার বয়সের জন্য নন ডায়াবেটিস মানুষ হিসেবে যেটুকু, যেমন মোটামুটি শারীরিক শ্রম, যে 67 বছর কিন্তু একদম 40 বছরের যুবকের মতো ওনার শারীরিক শ্রমের দরকার নাই, তবুও শারীরিক শ্রম লাগবে। খাদ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে বিশেষ করে শারীরিকটাকে যেটা বলেন রিফাইন্ড সুগার যদি উনি না খেয়ে বাকি খাবারগুলো সুষম খাদ্য বজায় রাখেন, আমার মনে হয় উনি যথেষ্ট ভালো আছেন, সেটা বজায় রাখতে পারবেন। জি ধন্যবাদ ডক্টর শাহজাদ সেলিম। দর্শক আপনি বুঝতে পারছেন যে আসলে আপনার এই মুহূর্তে কি করণীয় রয়েছে, এটি খুব চমৎকার করে বললেন ডক্টর শাহজাদ সেলিম। স্যার আপনার কাছে এই পর্যায়ে জানতে চাই, আপনি বলছিলেন যে ডায়াবেটিক এডুকেটর হিসেবে যাদেরকে নির্দেশনা দিচ্ছিলেন, আপনারা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি যে আপনারা যেই রোগীরা রয়েছেন এবং রোগী স্বজনদেরকে এই ডায়াবেটিস শিক্ষা নিয়ে একটি শিক্ষা চালু করেছেন বা একটি ক্লাসের ব্যবস্থা করেছিলেন। এইটা আসলে কি ধরনের
ধরনের বিষয় এবং এটি আসলে কতটুকু আমাদের সবার জানা দরকার বা মানুষ কতটুকু এক্ষেত্রে সচেতন হতে পারবেন সেই বিষয়ে যাব। তার আগে একটি দর্শকের প্রশ্ন নিয়ে নিই। দর্শক কে আছেন আমাদের সাথে, নাম বলে প্রশ্ন করুন। আমি নিগমানন্দ বলছি। আমার আব্বার আজকে ধরেন 70 বছর বয়স, ওনার দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, 25 বছর, ঠিক আছে? আচ্ছা জি। কিন্তু কালকে হঠাৎ করে আমি ডায়াবেটিস গ্লুকোমিটার দেখলাম যে 17 পয়েন্ট জি দুপুরে খাওয়ার পর। জি। এমন উনি স্ট্রোকও করছে। এখন আমি একটু টেনশন আছে, কি করতে হয়? কি করে স্যার, কোনো প্রশ্ন মানে জি। জানার না, দরকার আছে? ওষুধ কি পাচ্ছে সেটা বুঝতে এখন কি ওষুধ খাচ্ছেন? খাচ্ছে হলো স্যাক্রিন 4 আর ডাইলেক্ট্রিন এম 850। এই ওষুধগুলো চলছে। জি ধন্যবাদ দর্শক, আপনি শুনতে থাকুন, আপনার এই প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। স্যার যদি একটু দর্শকের প্রশ্নটি উত্তর দিন। এই ক্ষেত্রে যেটা হয়েছে যে ওই বয়সী একজন মানুষের জন্য যে ট্যাবলেট দুটো খাচ্ছেন, প্রথমত দুটো ট্যাবলেট একসাথে একই লোককে দেওয়ার কথা না, যে কোনো একটা পাওয়ার কথা। আর একটি খেয়ে যদি কন্ট্রোল না হয়, ওনার ক্ষেত্রে কন্ট্রোল হওয়ার সম্ভাবনা নেই মনে হচ্ছে, কারণ 25 বছরে ডায়াবেটিস, সেক্রিন 4, ডাইম্যাক্রোন এমআর খাচ্ছে, সেই ক্ষেত্রে ইনসুলিনে দেওয়াটা বেশি প্রয়োজন হবে। আর যে পরিমাণ রক্তের গ্লুকোজ আছে ওই ট্যাবলেটগুলো খাওয়ার পরেই কিন্তু এটা, তাহলে ওনাকে দ্রুত এখান থেকে পুরোটা চিকিৎসা দেওয়া মুশকিল। একটু বয়স্ক মানুষ, আগের একটা স্ট্রোকও আছে, তাহলে দ্রুত একজন ডায়াবেটিসের ডাক্তারের শরণাপন্ন হতে হবে। এবং এই ক্ষেত্রে স্যার যেমন বলেন যে একটু বেশি বয়সী মানুষ, একটু বেশি ঝুঁকি থাকলে তাদের ক্ষেত্রে খুব বেশি রক্তের গ্লুকোজ কমাবার দরকার নাই। ওনার জন্য কিন্তু খালি পেটে আমরা 6 থেকে 7.5, খাবার পরে 7.5 থেকে 8.5, 9 রাখতে পারলেই যথেষ্ট হবে। কিন্তু সেটা কিন্তু প্রতিদিন যতবার মাপা হবে, খাবার আগে একই রকম, খাবার 2 ঘন্টা মাপলে একই রকম রাখা যায়, সেটা ওনার জন্য খুব ভালো হবে। স্যার ডায়াবেটিস শিক্ষা নিয়ে কথা বলছিলাম। এবার যে প্রতিপাদ্য সেখানেও কিন্তু এরকম ধরনের বিষয় যেটা করা হচ্ছে যে যখন একজন মানুষ ডায়াবেটিস শনাক্ত হবে, তারপর বারডেমের একটা গাইড বুক উনি সংগ্রহ করবেন, তারপরে ওনাকে একটা নির্দিষ্ট রুম 2 তলায় আছে, সেখানে ওই রোগীকে এবং রোগীর সাথে যে থাকবে তাকে শিক্ষা দেওয়া হচ্ছে। তো আমরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যেটা করেছি সেটা হলো আমাদের বহির্বিভাগের যেখানে রোগীরা আসে, আমরা পরে এটা আজকে যে আলোচনা হচ্ছে সেটাও কিন্তু টার্গেট যেটা, যে মানুষকে সচেতন করা। সেই ক্ষেত্রে ডায়াবেটিস হয়ে গেছে তাদেরকে চিকিৎসা দিচ্ছি, তাদেরকে যেমন সচেতন করা দরকার, তার চেয়েও বেশি দরকার যারা ডায়াবেটিসের ঝুঁকিতে আছে, কারণ বাংলাদেশ সকল মানুষই ডায়াবেটিস ঝুঁকিতে আছে। তাহলে ওই রোগীর সাথে যারা আসছে অথবা অন্য ডাক্তারকে অন্য কোনো কারণে যে রোগীরা এসেছেন তাদের এবং তাদের সাথে যারা আসছে তাদেরকে ডায়াবেটিসের এমন কিছু তথ্য আমরা দেওয়ার চেষ্টা করি যে প্রথমে আপনি নিজে জানুন। যেমন ঝুঁকির ক্ষেত্রে সবচেয়ে বড় অবস্থান যেটা জানা দরকার বাংলাদেশে, যেহেতু স্যারও একটু আগে বললেন যে 54% ডায়াবেটিসের রোগী তিনি জানেন না ডায়াবেটিস আছে। জি, তাহলে পরীক্ষা করতে হবে একবার। তাহলে কেন পরীক্ষা করবে, কোথায় পরীক্ষা করবে, কি পরীক্ষা করবে, সেটা একটা তথ্য। তো এই টেস্ট করার পরে উনি 3 গ্রুপে পড়বেন। স্বাভাবিক হতে পারে, প্রি ডায়াবেটিস, ডায়াবেটিস। তাহলে কি করবে? আর আমরা যেটাকে ফোকাস করছি, যাদের এখনও কিছুই লক্ষণ নেই, অন্য কোনোভাবে ডায়াবেটিস আছে সন্দেহ নেই, তাদেরকেও আজীবন ডায়াবেটিস না হয়ে কীভাবে জীবনযাপন করতে পারে, তাহলে এই প্রতিরোধের প্রাথমিক ধাপ, এটা প্রাথমিক প্রতিরোধ, এটা প্রাইমারি প্রিভেনশন অফ ডায়াবেটিস বলে, এইটাকে টার্গেট করেছি আমরা মেইনলি। আর রোগী যারা আসছে, যারা ইনসুলিন নিতে গিয়ে কিছু সমস্যায় পড়ছেন, তারা ইনসুলিন টেকনিক শিখিয়ে দিচ্ছি, নিয়মগুলো বলে দিচ্ছি, গ্লুকোমিটার ব্যবহার করার ক্ষেত্রে টেকনিক নিয়ে যে সমস্যা হচ্ছে সেগুলো শিখিয়ে দিচ্ছি। এবং সকল মানুষকে যারা আসেন তাদেরকে অনুরোধ করছি যে আপনারা সপ্তাহে 2 দিন হয়, যে যেখান থেকে ইচ্ছা আসেন, কোনো টাকা পয়সা টিকিট লাগবে না, জাস্ট এখানে আসবেন, শুনবেন, চলে যাবেন। এরপরে অন্য আবার বাকিদেরকেও বলতে পারেন যে, অথবা শুধু এই ক্লাস করার জন্য আসতে পারে। জি, অর্থাৎ একটা শ্রেণী পাঠ্য মতো যে সেটা জীবনের একটা উন্মুক্ত পাঠ্যক্রম বলা যায়। এটাই আসলে দর্শক মণ্ডলী খুব চমৎকার একটি উদ্যোগ ডক্টর শাহজাহান সেলিম যেটি বললেন, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং বারডেমে তো আপনারা জানেনই যে এই ধরনের শিক্ষার ব্যবস্থা রয়েছে। এবং এই শিক্ষাটি আসলে শুধু যে রোগীরা নেবেন তা না, আমার মনে হয় যে এটি যদি আমরা সবাই সাধারণ মানুষরাও যদি এটা জানি তাহলে এই সুযোগটি আমরা অবশ্যই নিতে পারি। ডক্টর শাহজাহান সেলিম, আমি অধ্যাপক ফারুক পাঠান স্যারের কাছে যাব, তার আগে একটি কথা আপনার কাছ থেকে একটু জেনে আসতে চাই যে এই মুহূর্তে একটি শব্দ কিটো ডায়েট, এটি কিন্তু খুব জনপ্রিয় এবং এই মুহূর্তে ক্রেজ একটি শব্দ। আমি একটু জানতে চাই যে কিটো ডায়েটের আসলে উৎপত্তি কোথায়, বা কিটো ডায়েটটি আমরা কিভাবে ব্যবহার করছি, কিংবা এটি কি আমাদের জীবনে কোনো ক্ষতি বা ভালো কোন দিকটি রয়েছে, আপনি যদি একটু বলেন খোলা করে। জনস্বাস্থ্য বিবেচনা এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ আলোচনার দাবি রাখে, কারণ কিটো ডায়েট করে ডায়াবেটিস যদি না থাকে তাদের ক্ষেত্রে ঝুঁকি যত বেশি, ডায়াবেটিস যাদের আছে তাদের ক্ষেত্রে খুব মারাত্মক ঝুঁকি। এবং সেটা যদি আমরা সারা পৃথিবীতে যদি বড় বড় গবেষণা হয়েছে, খুব ভালো কোয়ালিটি জার্নালে পাবলিশ হয়েছে, যেমন ল্যান্সেটে একটা পাবলিশ হয়েছে, তারা দেখেছে যে এই 25 বছর যাবৎ ফলো আপ করেছে কিটো ডায়েট যারা খাচ্ছে,
তাদেরকে, এবং এদের মধ্যে শুধুমাত্র ডায়াবেটিসের রোগীর সাথে হচ্ছে মারাত্মক ঝুঁকি থাকে হার্ট অ্যাটাকের ঝুঁকি, এবং এই যারা কিটো ডায়েট করে ওই ঝুঁকির উপরে এদের কিন্তু ঝুঁকি আবার 52% বেড়ে যাচ্ছে। আচ্ছা। স্ট্রোকের ঝুঁকি প্রায় 50% বেড়ে যাচ্ছে, এবং এদের ক্যান্সারের ঝুঁকি প্রায় 34% বেড়ে যাচ্ছে। তাহলে ডায়াবেটিস হয়ে যাওয়ার পরে আমরা যখন আপ্রাণ যুদ্ধ করছি ওনাকে এই ক্রনিক কমপ্লিকেশনগুলো বন্ধ করতে, সেখানে কিন্তু আরো উনি আগে এগিয়ে যাচ্ছে। আরেকটা পাবলিকেশন ইউরোপিয়ান লোকজন নিয়ে করা হলো, সেটাও 15 বছরের স্টাডি, তারাও কিন্তু কাছাকাছি রকমের পেয়ে গেছে যে এটাকে যদি সহজভাবে বলি যে মৃত্যুকে আলিঙ্গন করার মতো হচ্ছে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে। আর ডায়াবেটিস রোগীদের যে মারাত্মক ক্ষতি হয় সেটা কিন্তু একটা ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস। তাহলে আমি সেদিকেই ধাবিত হচ্ছি। কিন্তু এই কিটো ডায়েটটা হলো যে প্রচুর পরিমাণে চর্বি জাতীয় খাবার, প্রোটিন জাতীয় খাবার খাবে, এবং খুবই সামান্য, সেটা কেউ 5% বা 10% কার্বোহাইড্রেট খাবে। অর্থাৎ এটি কি কিটো ডায়েট বলতে আসলে কি বোঝায়? হ্যাঁ, কিটো ডায়েট মানে তাহলে এই বডি থেকে যেটা হয় যে আমরা যে গ্লুকোজ খাচ্ছি, গ্লুকোজগুলো হলো প্রতিটা কোষের জন্য সরাসরি ফুয়েলের মানে জ্বালানির উপাদান। জি। তো বডি যখন এটাকে না পায় তখন দ্বিতীয় চর্বিতে যায়, চর্বিতে যখন না পায় তখন অ্যামাইনো অ্যাসিড প্রোটিন থেকে এটা নিতে থাকে। এইখানে যখন এই চর্বি থেকে আসে, প্রতিটা চর্বি থেকে ফ্রি ফ্যাটি অ্যাসিড তৈরি হয়, তার সাথে সাথে কিটোন বডি তৈরি হয়। তাহলে এই খাবারগুলো দিয়ে কিন্তু আমি ওই কিটোন বডি তৈরি করছি, যেটা রোগীর জন্য একটি মারাত্মক কনসিকুয়েন্স আসতে পারে। কিন্তু এটা স্বাস্থ্য ঝুঁকি একদম মারাত্মক ঝুঁকি হতে পারে। কিন্তু এটা কেন আসলো? প্রথমে একদম প্রথম দিকের ইতিহাস বলি, যখন প্রথমে ডায়াবেটিস ধরা পড়লো তখন কিন্তু মানুষ বুঝে ফেলছে যে এই জাতীয় খাবার খেলে গ্লুকোজ বেড়ে যায়। তখন বলে তাহলে এই জাতীয় খাবার বন্ধ করো। তাহলে সরকার খাবার বন্ধ করলো, দেখা গেলে কিছুটা কমে। তো তারপরে কিন্তু প্রথম দিকে চিকিৎসা কিন্তু আসলে এটাই ছিল, পরে দেখা গেলো এতে লাভ হচ্ছে না। কিন্তু এটাকে খুব খারাপভাবে ব্যবহার করা হলো প্রথম বিশ্বযুদ্ধের কয়েদিদের উপরে। তাদের মধ্যে যাদের ডায়াবেটিস ছিল, পানিশমেন্ট হিসেবে তাদের কোনো খাবার দেওয়া হবে না, কোনো ওষুধ দেওয়া হবে না, শুধু কার্বোহাইড্রেট কমিয়ে দেওয়া হলো, বাকি খাবারগুলো থেকে গেল। এই কিটো ডায়েট হলো, এবং দেখা গেল যে বিপুল সংখ্যক কয়েদি মারা গেল ওখানে। এবং এখনো যারা, আমি এই স্পষ্টভাবে বলতে যাই, যারা ডায়াবেটিসের রোগী এই কাজটি করছেন, তিনি নিজেকে প্রথম বিশ্বযুদ্ধের ওই কয়েদি যে জেলখানায় মারা গিয়েছিল তার সমমর্যাদায় নিয়ে যাচ্ছেন। আচ্ছা, মানে তার মানে এটি মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি রয়েছে এই ধরনের একটি বিষয়। দর্শক, আপনারা নিশ্চয়ই শুনছেন যে আসলে এই বিষয়গুলো কিটো ডায়েট এবং আরো যে ডায়াবেটিসের যে শিক্ষাগুলো, সেগুলো কিন্তু আমাদের জানা প্রয়োজন, এবং আমরা কি অজান্তেই কি আমার ক্ষতি করছি সে বিষয়টি কিন্তু আমরা জানবো। আমরা আমাদের এই আলোচনায় এই বিষয় উঠে আসছে। স্যার, আপনি যে বিষয়টি বললেন, আমরা এই কিটো ডায়েট করে অনেকেই বলছেন যে 10 দিনে 5 কেজি ওজন কমিয়ে ফেলেছি, এটি কি আসলে এটি সম্ভব? কিন্তু এটি আসলে কি, এটি কিন্তু লোকজনকে আকৃষ্ট করেছে, কিন্তু যদিও আবার সারা পৃথিবীব্যাপী স্বাস্থ্যের সকল গাইডলাইন কিন্তু সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য, সেখানে তারা যেগুলো সবচেয়ে সারা পৃথিবী একমত এই ক্ষেত্রে, যে যাদের ওজন কমাতে হবে তাদের দেহের ওজনের 6 থেকে 10% পরবর্তী 6 মাসে কমাতে হবে। আচ্ছা, এটা করা হয়েছে এই কারণে, তার থেকে যদি কম কমাতে যায় তাহলে ক্যাটাবলিক কন্ডিশন হবে, যেটা রোগীর জন্য ক্ষতি হবে। তাহলে কিভাবে আমি এই 2 সপ্তাহে 6 কেজি কমাবো? আমার 6 মাসে কমাতে হবে, এবং পরবর্তী 6 মাস কিন্তু আর কমানো যাবে না, বজায় রাখতে হবে। তাহলে আমাকে 1 বছরে 6 থেকে 10% ওজন কমাতে হবে যদি আমি নিজের ভালো চাই। কিন্তু এখানে যে চটকটা হচ্ছে, যে বলছে যে আপনি অনেক ক্ষেত্রে ব্যর্থ হচ্ছেন, অনেক রকম ইনজেকশন নিয়েছেন, ট্যাবলেট খেয়েছেন, সব কিছুই ব্যর্থ হয়েছে, এখানে আসেন আমি 2 সপ্তাহে 3 সপ্তাহে, যেমন কথা উদাহরণ দেওয়ার জন্য বলছি, হালকা করে বলছি যে বিয়ে হবে, পাত্র বা পাত্রী কোনো একজনের অতিরিক্ত ওজন, সে চাচ্ছে বিয়ের অনুষ্ঠানের আগে তার 1 মাস পরে বিয়ে, তুমি 30 কেজি ওজন কমায় ফেলবেন। এখন বাংলাদেশে কিন্তু কিটো ডায়েটে বিভিন্ন রকম প্যাকেজ প্রচলিত আছে। তো ঠিক আছে, আমাকে 3 লাখ টাকা দিবেন, আপনার 30 দিনও লাগবে না, আমি 20 দিনে আপনার 30 কেজি ওজন কমায় দিবে। এটা কিন্তু কমাবে, কিন্তু এর জন্য যে ক্ষতিটা হবে, ওনার বেশি থেকে যে ক্ষতি হতো তার চেয়ে শতগুণ ক্ষতি হবে এই কমিয়ে ফেলে। ক্ষতির কারণ হতে পারে। দর্শক মণ্ডলী, এই বিষয়গুলো আমাদের আসলে খুব জানা প্রয়োজন। আর আমরা যে বিভিন্ন সামাজিক মাধ্যম, যেটিকে বলে অন্তর্জাল মাধ্যম, যেটিকে আমরা জানি, যে সেখানে বিভিন্ন তথ্য পেলেই শুধু সেই অনুযায়ী যে কাজ করার আমাদের প্রয়োজন সেটি নয়, বরং আমরা একজন চিকিৎসক, বিশেষ করে ডায়াবেটিস বিষয়ে যিনি বিশেষজ্ঞ চিকিৎসক, তার পরামর্শ মতো আমার মনে হয় যে জীবন আমরা চালাতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা নিরাপদে থাকবো। অধ্যাপক ডাক্তার ফারুক পাঠান স্যার, আমরা আলোচনা করছিলাম ডক্টর শাহজাদ সেলিমের কাছে বিভিন্ন বিষয় নিয়ে, কিটো ডায়েট নিয়ে, এবং আরও কিছু তথ্য উনি বললেন। স্যার, আমরা জানি যে গর্ভকালীন ডায়াবেটিস বলে একটি ডায়াবেটিস রয়েছে। এই ডায়াবেটিসটা আসলে আমাদের গর্ভবতী মায়েদের জন্য কতটুকু ক্ষতিকর, এবং তারা পরবর্তী যে প্রজন্ম, আমাদের যে অনাগত যে ভবিষ্যৎ, তার উপরেও কোনো প্রভাব ফেলে কিনা, এই বিষয়টি আপনার কাছ থেকে একটু জানতে চাই স্যার। আমি এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি ডক্টর শাহজাদ সেলিমের যে প্রশ্নটা ছিল, এটা পার্ট ছিল একটা এডুকেশন পার্ট। বর্তমানে হেলথ এডুকেশন, ডায়াবেটিক এডুকেশনকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
এটা অনুধাবন করেছে গত 20 বছরে। জি কিন্তু যদি আপনি চিন্তা করে থাকেন প্রফেসর মোহাম্মদ ইব্রাহিম, ওনার এস্টাবলিশমেন্ট অফ ডায়াবেটিস রিসার্চ প্রথম ডিপার্টমেন্ট হলো এডুকেশন ডিপার্টমেন্ট। জি উনি তখন এই 1956-এ বুঝতে পেরেছিলেন যে এডুকেশন ছাড়া কোনো ডায়াবেটিস রোগী তার ডায়াবেটিস কন্ট্রোল রাখতে কখনোই পারবে না। জি জি সো একটা ডিপার্টমেন্ট ছিল, সেটা এডুকেশন ডিপার্টমেন্ট। ডায়াবেটিস শিক্ষা বিভাগ। জি এই ওষুধপত্র দিয়ে ডায়াবেটিস কন্ট্রোল কখনো রাখা যাবে না যতক্ষণ পর্যন্ত রোগী তার গুরুত্ব বুঝতে না পারবে, নিজে নিজে তার চিকিৎসা আত্মপরিচর্যা শিখতে না পারবে। সো বর্তমানে বলা হয় এডুকেশন ইজ দ্য কর্নার স্টোন ইন দ্য ম্যানেজমেন্ট অফ ডায়াবেটিস। শুধু কিছুক্ষণে ডায়াবেটিস রোগীদের জন্য না, এই এডুকেশন অলসো শিক্ষা দেয় যে বাসায় ফ্যামিলিতে একটা ডায়াবেটিস রোগী আছে, সে সুষম খাদ্য খাচ্ছে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি করছে, ওজন ঠিক রাখতে পারছে, এটা অন্যদের জন্য কিন্তু শিক্ষণীয় যারা অন্য ফ্যামিলি মেম্বার। কারণ একজন ডায়াবেটিস ফ্যামিলিতে থাকলে আরেকজনের ফ্যামিলিতে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে বেশি। সেকেন্ড পয়েন্ট যেটা আসলো কিটো ডায়েট নিয়ে, এটাকে চমৎকার বলা হয়েছে, যেখানে খুব সুন্দরভাবে ডক্টর সেলিম বলেছেন পৃথিবীর কোথাও কিন্তু কিটো ডায়েট অ্যাপ্লিকেশন নেই, রিকমেন্ডেশন নেই। WHO ফ্রম দ্য বিগিনিং, ফর দ্য লাস্ট 50 ইয়ার্স যাবত সুষম খাদ্য সম্বন্ধে বলা হচ্ছে। এটা নট ফর ডায়াবেটিক পেশেন্ট, ফর এভরিবডি। কারণ সুষম খাদ্যের ভিতরে 50% 60% কার্বোহাইড্রেট থাকতে হবে, কারণ কার্বোহাইড্রেট গ্লুকোজ ইজ দ্য ওনলি ফুয়েল ফর দ্য সেল। এখানে অন্য কিছু অল্টারনেটিভ আসবে। তাহলে যদি আমি একটা কিটো ডায়েট ফলো করি, আমি আদার ব্যালেন্স ডায়েট কিন্তু পাচ্ছি না। আমার প্রোটিন দরকার, আমার কার্বোহাইড্রেট দরকার, আমার মিনারেলস দরকার, আমার ভিটামিন দরকার। ফর দ্য লং টাইম ইট ইজ নট পসিবল। আমি অবশ্যই আমি ডিফিসিয়েন্সি পড়বো, যার কারণে যে লং টার্ম দুটা স্টাডি ডক্টর সেলিম বলেছে এগুলি আসবেই, কারণ আমি আদার জিনিসগুলিকে আমি বাইপাস করেছি। সো এভরিবডি আমাকে জানতে হবে, ডায়াবেটিসই হোক ডায়াবেটিস না হোক, প্রত্যেককে ব্যালেন্স ডায়েট ফলো করতে হবে। এখন আপনার প্রশ্ন উত্তর দিচ্ছি, সেটা হলো আমার গর্ভকালীন ডায়াবেটিস বিষয়টা একটা বিষয় বর্তমানে দাঁড়িয়ে, কারণ এখানে দুটা লাইফ, একটা মা এবং একটা শিশু। যদি গর্ভকালীন অবস্থা ডায়াবেটিস যদি হয়ে থাকে, এই শিশুটা পরবর্তী টাইমে তার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থেকে বেশি। শুধু তাই না, যদি সুগার ফ্রি কন্ট্রোল রাখতে না পারে, এই বাচ্চাটা হয়তো মিসক্যারেজ হবে, অত স্টিল বার্থ হবে, অত নিউনেটাল কমপ্লিকেশন ডেভেলপ করবে, তো নিউনেটাল ডেথ পরিমাণ অনেক বেশি। সে গর্ভকালীন ডায়াবেটিস আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। কাদের বেলা হইতে পারে সেগুলো খেয়াল রাখতে হবে। রিস্ক ফ্যাক্টর কাদের বেলায় আছে, ওজন বেশি আছে, কায়িক পরিশ্রম কম করে, ফ্যামিলিতে হিস্ট্রি ডায়াবেটিস আছে, পরবর্তী বাচ্চা নষ্ট হয়েছে কতগুলি, এই যে কতগুলো রিস্ক ফ্যাক্টর করছে, এগুলো যদি জানতে পারি তাহলে আমরা প্রতি 20 সপ্তাহের ভিতরে আমরা গর্ভকালীন ডায়াবেটিস আমরা শনাক্ত করতে পারবো। এবং এই রোগীগুলি পরবর্তী টাইমে আফটার ডেলিভারি দেখা গেছে যে উইদিন 10 ইয়ার্স 50% ডায়াবেটিস কনভার্ট হয়ে যায়। যদি আমি পরিসংখ্যান দিই, বাংলাদেশের কথাবার্তা 2 বছর আগে আমরা একটা সার্ভে করেছিলাম, যাদের ডায়াবেটিস গর্ভকালীন ডায়াবেটিস নাই, এই মায়েদের উপর গর্ভকালীন অবস্থা আসছে, তাদের দেখা যাচ্ছে 25% দেখা গেছে তার ডায়াবেটিস অলরেডি হয়ে বসে আছে, জিডিএম হয়ে বসে আছে। এবং এই রোগীগুলোর যখন ফলো আপ দেয়, উইদিন 1 ইয়ার 30% দে কনভার্ট টু ডায়াবেটিস, যেটা অন্যান্য হিস্ট্রিতে যেটা আছে, স্টাডিতে যেটা আছে, উইদিন 10 ইয়ার্স 50%, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে দেখা যায় উইদিন 1 ইয়ার 30% চলে আসছে, কনভার্ট হচ্ছে। অর্থাৎ জিডিএম যিনি আছেন উনি মা, পরবর্তী ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি। জিডিএম যিনি আছেন ওই মায়ের বাচ্চা, পরবর্তী ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি। সো আমি তো জিডিএম কে প্রিভেন্ট করতে পারি, তাহলে কিভাবে করতে পারি? আমার রিস্কগুলিকে আমি আইডেন্টিফাই করতে পারি। কখন করতে পারি? সেটা কাজীদের মাধ্যমে করতে পারি। কাজী যে যখন বিয়ে পড়ায়, কাপড় দিয়ে এবং তার ফ্যামিলি মেম্বার যারা আছে তাদেরকে বলতে পারি যে আপনি প্ল্যান করেন প্রেগন্যান্সি শুড বি প্ল্যান, আনপ্ল্যান প্রেগন্যান্সি না, প্ল্যান করা পরিকল্পিত গর্ভ পরিকল্পনা। জি, কাজী প্রজেক্ট বার্ডাস আমাদের কাজী প্রজেক্ট চালু করেছে, যেখানে মা তার ঝুঁকিগুলি আগে থেকে জানবে, জিডিএম হওয়ার মতো আছে কিনা, সেভাবে তিনি প্রস্তুতি নিয়ে আমি উনি কনসিভ করবেন। তাহলে আমি একটা প্রজেক্টের মাধ্যমে দুটা কাজ করতে পারছি, সুস্থ মা আনতে পারছি, সুস্থ শিশু আনতে পারছি, সমৃদ্ধ দেশ আনতে পারছি। কারণ আমরা জানি ফ্রম দ্য ফার্স্ট 3 মাস, মায়ের গর্ভে প্রথম 3 মাস কিন্তু ক্রিটিক্যাল টাইম বাচ্চা ডেভেলপমেন্টের জন্য, যেখানে যে মা যদি নিউট্রিশন ঠিক মতো না পায়, এনিমিয়া থাকে, হাইপারটেনশন থাকে, সুগার থাকে, বাচ্চার যে প্যানক্রিয়াস এটা প্রোগ্রামিং হবে, কিন্তু ওইভাবে হবে। প্রোগ্রাম মানে হলো বিটা সেল প্রোগ্রাম, তার নাম্বার কত হবে, যে বিটা সেল থেকে ইনসুলিন তৈরি হয় সে কি পরিমাণ ইনসুলিন তৈরি করবে,
এটা কিন্তু মাতৃগর্ভে কিন্তু ডিটারমিন হয়ে যাচ্ছে। অর্থাৎ নির্ধারণ হয়ে যাচ্ছে গর্ভকালের কালীন সময়ে। স্যার, আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আছে, একজন দর্শকের এই গর্ভকালের একটি প্রশ্ন রয়েছে যে সে গর্ভ ধারণ করেছেন এবং তার জিডিএম আছে, অর্থাৎ গর্ভকালীন এই ডায়াবেটিস রয়েছে, সে ইনসুলিন মাইসোলিন 3070 ইনজেকশনটি ব্যবহার করছেন, এটি কি তার জন্য ক্ষতির কারণ হবে কিনা বা এটি সেই কন্টিনিউ করতে পারেন কিনা, ছোট্ট করে যদি আপনি এই উত্তরটি দেন আমরা অনুষ্ঠানটি শেষ করব। গর্ভকালীন ডায়াবেটিস হয়, সুগার অল্প থাকে, আমরা লাইফস্টাইলের মাধ্যমে খাওয়ার মাধ্যমে একটু হাঁটাহাঁটি করে সুগার কন্ট্রোল রাখতে পারি। যদি 2 সপ্তাহের ভিতরে সুগার কন্ট্রোল না থাকে আমার কিছু ওষুধপত্র দিতে হবে। এখানে খাবার বড়ি নয়, এখানে ইনসুলিন দ্য বেস্ট, কারণ ইনসুলিন নেভার ক্রস দ্য পেশেন্টটা, খাবার বড়ি পেশেন্টটা ক্রস করে। সো ইনসুলিন ইজ দ্য সেফ ড্রাগ। আর ইনসুলিন কোনো ড্রাগ নয়, ইনসুলিন আমার শরীরের একটা উপাদান, পানির উপাদান, আমার ইনসুলিনটা উপাদান। সো আমার কখনো এটা আমার কোনো ক্ষতিকারক কিছু হবে না। তবে জানতে হবে যে ইনসুলিন আমি দেই না কেন, যে রেজিমে আমি ব্যবহার করি কেন, আমার সারাদিনের সুগার কন্ট্রোল রাখতে হবে। সুগারটি দেখে আসা ভালো, অর্থাৎ মাসুল যদি ব্যবহার করেও থাকেন তাহলে সেক্ষেত্রে ব্লাডের যে শর্করা বা সুগার যেটি সেটি যেন আমরা দেখে আসতে পারি। স্যার, অসংখ্য ধন্যবাদ, আপনি খুব চমৎকার করে আমাদের সাথে আজকে দর্শকদের জন্য অনেকগুলো তথ্য, খুবই গুরুত্বপূর্ণ তথ্য আপনি আমাদেরকে দিয়েছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। নিশ্চয়ই আবার অন্য কোনো পর্বে আপনাকে আমাদের এই অনুষ্ঠানে যুক্ত করতে পারবো। আপনার সুস্বাস্থ্য কামনা করছি অধ্যাপক ডাক্তার ফারুক পাঠান স্যার। জি, ধন্যবাদ স্যার। ডক্টর শাহজাদ সেলিম, আমরা অনুষ্ঠান শেষ করব আপনাকে দিয়েই। এই মুহূর্তে আসলে আমাদের কি করণীয় হয়েছে আমরা 10 সেকেন্ডে যদি আপনি ছোট্ট করে বলেন। জি, বাংলাদেশ যেহেতু ডায়াবেটিসের তীব্র ঝুঁকিতে আছে, তাহলে সকলকে জেনে নিতে হবে যে উনি ডায়াবেটিস হয়ে গেছে কিনা, নন ডায়াবেটিস কিনা। আর কিন্তু সকলকে ডায়াবেটিস প্রতিরোধের কার্যক্রমের আওতায় থাকতে হবে। তাহলে শারীরিক শ্রম ভিত্তিক জীবনযাপন করতে হবে, ঝুঁকিপূর্ণ খাদ্যাভ্যাসকে অ্যাভয়েড করতে হবে এবং যতটা চাপমুক্ত জীবনযাপন করা যায় সে অভ্যাস করতে হবে। ধন্যবাদ ডক্টর শাহজাদ সেলিম। দর্শক মণ্ডলী, আমরা আজকে এই অনুষ্ঠান এখানে শেষ করব। তবে যে তথ্যগুলো আজকে আমরা নিলাম নিশ্চয়ই সেটি আমাদের জীবনে সামনে এগিয়ে যাবার জন্য সুস্বাস্থ্য নির্ভর স্বাস্থ্যবান একটি সমাজ তৈরি করতে, বাংলাদেশ যেন ডায়াবেটিস মুক্ত একটি বাংলাদেশ যদি শুরু করতে চাই, তবে এই তথ্যগুলো খুব জরুরি। আমরা শেষ করব আজকের এই অনুষ্ঠান। হেলথ জংশন ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড নিবেদিত এই অনুষ্ঠানটি রবি থেকে বৃহস্পতিবার আপনাদের জন্য প্রচার হয়। আপনারা এই অনুষ্ঠানে সংযুক্ত থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন বাংলার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।